উৎসব হাসল। তার সেই হাসি ছিল তাচ্ছিল্যের। সেই হাসিটা প্রভা দেখতে পেল না। উৎসবে সেই হাসির মাঝে যে ঠিক কতটা কষ্ট ছিল, কতটা বুকের হাহাকার বেরিয়ে এলো, সেটা যদি প্রভা একবার বুঝতো তাহলে এরপর থেকে অন্তত সপ্তাহে একবার ফোন করে উৎসবের খোঁজ নিত। কিন্তু আফসোস, প্রভা দেখলেও না আর না উৎসবের খোঁজ নেয়ার কোনো তাড়া থাকবে। তাই তো বলি, এমনি এমনি কি আর আমার কথা মাস্টারনির মনে পড়বে? আমি তো আর এত গুরুত্বপূর্ণ কেউ না। বলুন মাস্টারনি, আপনার জন্যই বান্দা সবসময় হাজির। আসলে দুপুরের পর থেকে নির্ভীককে ফোনে পাচ্ছি না। একটা দরকারে ওনার সাথে দেখা করার কথা ছিল। আমি গিয়ে অপেক্ষা করে চলে এসেছি, কিন্তু উনি আসেননি। ফোনটাও বন্ধ দেখাচ্ছে। আপনি কি জানেন উনি কোথায়? আসলে কোনো বিপদে পড়লেন কিনা চিন্তা হচ্ছিল, সেজন্যই আপনাকে আর কল না করে থাকতে পারলাম না। হ্যাঁ, আমি ওর ফোন অনেকক্ষণ ধরে বন্ধ পেয়ে চিন্তায় থাকতে না পেরে ওর বাড়িতে গিয়েছিলাম। ওকে বাড়িতে অবশ্য পাইনি। ওর বাবা বলল যে কিনা ও কি সমস্যা হয়েছে ওদের বাড়িতে। আমাকে তো আর কারণটা বলল না, তাই আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারছি না কি সমস্যা হয়েছে। ওহ! ওনার কোনো খবর পেলে আমায় জানাবেন, কেমন? আর যদি ওনার সাথে কথা হয় তাহলে আমাকে একবার কল করতে বলবেন। আর আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত ভাইয়া। ভালো থাকবেন। রাখছি। শুধু এতটুকু জানার জন্য ফোন করেছিলেন? একটাবার আমার খোঁজটা অন্তত নিতে পারতেন মাস্টারনি, ভালো লাগতো। প্রভা জিভে কামড় বসালো। নির্ভীকের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে একবার ওর এই কথাটা মাথায় আসেনি যে সৌজন্যতার খাতিরে হলেও উৎসবকে একবার জিজ্ঞেস করা উচিত যে ও কেমন আছে। অপরাধী কণ্ঠে বলল, দুঃখিত ভাইয়া। আসলে ওনার চিন্তায় মাথা থেকেই বেরিয়ে গেছে। বলুন না, কেমন আছেন আপনি? উৎসব আবারও তাচ্ছিল্য হেসে বলল, থাক, বাদ দিন। একটা ছোট প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ, বলুন। আমার উপরে আপনার এত অনীহা কেন? কি নিদারুণ আফসোস আর কাতরতা প্রকাশ পেল উৎসবের সেই কণ্ঠে। প্রভার থেকে একটু গুরুত্ব পাওয়ার জন্য যেন হৃদয়টা ছটফট করছে। নিস্তেজ প্রাণটা সতেজ হতে চাইছে প্রভার একটু গুরুত্ব দিয়ে। কিন্তু প্রভা কি এসবের খোঁজ আছে? এই যে উৎসবের মন খারাপ, ওর কণ্ঠ শুনে কি প্রভা একটু আন্দাজ করতে পারল? না, পারেনি। যদি উৎসবের জায়গায় মানুষটা নির্ভীক হতো তাহলে শুরুতে এই কণ্ঠ শুনেই আন্দাজ করে ফেলতো যে নির্ভীক ভালো নেই। উৎসবের এমন প্রশ্নে প্রভা একটু চমকালো। অনীহা কেন বলছেন ভাইয়া? হ্যাঁ, এটা ঠিক। প্রথম আপনাকে আমার তেমন একটা ভালো লাগতো না। কিন্তু সময়ের ব্যবধানে ধীরে, ধীরে আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি মানুষটা কেমন আপনাকে খুব গভীরভাবে জানতে শিখেছি আমি। আপনার সাথে কম কথা বলার কারণ আমি এখনো অতটা মন খুলে আপনার সাথে কথা বলতে পারি না। এটা আপনার প্রতি অনীহা না ভাইয়া। এটা আমার ব্যর্থতা যে আমি নিজেকে এখনো আপনার মতো একজন প্রাণোচ্ছল মানুষের সাথে কথা বলাতে মানিয়ে নিতে পারিনি। আপনার ব্যর্থতা কেন বলছেন? আমি মানুষটাই এমন, যাকে কেউ সহজে আপন করে নিতে পারে না। আপনাকে কিন্তু আমি দোষ দিচ্ছি না, জানেন তো। আমি যেমন, আমাকে তেমনভাবে যদি কেউ আপন করে নিতে পারে, তাহলে সেটা একমাত্র নির্ভীক। বাকি সবাই আমায় পরিবর্তন করে আপন করতে চায়। আমি যেমন তেমনভাবে আমায় কেউ ভালোবাসতে পারে না। আর না, আমি কারোর জন্য নিজেকে বদলানোর চেষ্টা করি। সেজন্যই বোধহয় দিন শেষে কারা আমাকে ভালোবাসে সেই তালিকায় শুধু এক নির্ভীকের নামটাই দেখতে পাই। উৎসবের কথাগুলো শুনে প্রভার কেন যেন খুব খারাপ লাগছে, সাথে নিজের উপরে রাগ হচ্ছে। মানুষটা খুব একা, নিজের পুরো পরিবার থাকার পরেও নিজের বলতে যেন উৎসবের কেউ নেই। চারিদিক থেকে সবসময় একাকিত্ব ওকে যেন গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। আমি আপনাকে বদলাতে বলেছিলাম, মনে আছে আপনার? আপনার কিছু স্বভাব আমি আপনাকে বদলাতে বলেছিলাম। একবার একটু ভেবে দেখুন তো, এই স্বভাবগুলো কি ভালো ছিল না খারাপ ছিল? উৎসবের একটুও সময় নষ্ট করে ভাবতে হলো না, তৎক্ষণাৎ জবাবে বলল, যেহেতু আপনি বদলাতেই বলেছেন, তার মানে নিশ্চয়ই খারাপই ছিল। হ্যাঁ, আপনি মানুষটা খুব ভালো উৎসব ভাইয়া। আমি শুধু আপনাকে একটু নিজেকে সংশোধন করতে বলেছিলাম। এই সংশোধনটা করে কি আপনার জীবনের কোনো ক্ষতি হয়েছে? হয়নি তো। বরং আপনি আরো চমৎকার মানুষ হিসেবে নিজেকে আমার সামনে দাঁড় করিয়েছেন। তাই বলছি, কখনো যদি নিজের কিছুর পরিবর্তন করতে হয় তাহলে সবসময় সেটা খারাপ চোখে দেখবেন না। অনেকে আপনার ভালোর কথা ভেবে আপনার কিছু খারাপ গুণ ছাড়তে বলে।
প্রভার কথার দ্বারা উৎসব যেন নতুন কিছু আবিষ্কার করল। সত্যি তো, উৎসব তো নিজের খারাপ গুণগুলোকেই ছেড়েছে। নির্ভীক ও সবসময় ওকে এই কথাগুলোই বলতো, কিন্তু তেমন একটা জোর করেনি, সেজন্য উৎসবের আর ছাড়া হয়ে ওঠেনি। ওই যে উৎসব যেমন নির্ভীককে তেমনভাবে গ্রহণ করেছে, প্রভা উৎসবকে বদলে ফেলল। বাহ, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি সেটা উৎসবের মাস্টারনি করে দেখিয়েছে। আর ঠিক এখানেই বাকি সবার সাথে প্রভার পার্থক্য। আরও কিছুক্ষণ কথা বলা শেষে ফোনটা রেখে দিল। এই তো আবার গান গাওয়ার ইচ্ছে ফিরে এসেছে। মনটা সতেজ হয়ে উঠল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই পরিবেশটায় উৎসব এক কাপ কফি ভীষণ মিস করলো, কিন্তু এখন না নিজে বানাতে ইচ্ছে করছে না, কাউকে বানিয়ে দিতে বলতে ইচ্ছে করছে। অগত্যা কফি খাওয়ার ইচ্ছেটাকে বিসর্জন দিল। হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে কিছু ভাবল। কল্পনাগুলো সত্যি ভীষণ সুন্দর হয়। উৎসবের কল্পনাগুলো খুব সুন্দর। সেখানে উৎসব সবটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সেই কল্পনার সবটুকু সাজিয়েছে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে। এখানে কোনো বাধা নেই, এখানে কোনো অপ্রাপ্তি নেই, কোনো হারানোর ভয় নেই। ইস, জীবনটাও যদি এমন কল্পনার মতোই হতো। কথাটা ভাবতেই উৎসব হেসে উঠল। না জানি যাকে নিয়ে উৎসব নিজের কল্পনার ঘর বেঁধেছে তার কল্পনায় কে ঘুরছে। গিটারটা নিয়ে তাতে সুর তুলে গান হলো। এটা গল্পকার, দেখো পড়ছে কে, ঘুমের উপকথার দেশে ঘুরছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। সবার একটাই ইচ্ছে তার প্রিয় মানুষের হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে একসাথে চলার। কে জানে কার সেই ইচ্ছে পূরণ হবে, আর কার ইচ্ছেগুলো আজীবন কল্পনা হয়ে রয়ে যাবে। ব্রেঞ্চের উপর বসিয়ে মনে সুখে সিগারেট টানছে উৎসব। তার সাথে তাল মিলিয়ে তিশান ও সিগারেট টানছে। ওদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এর থেকে সুখের কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তাদের সমস্ত সুখ যেন কেউ সিগারেটের মধ্যে এনে রেখে দিয়েছে। নির্ভীকও অবশ্য ওদের দলে যোগ দিয়েছিল, কিন্তু সে একটা সিগারেটে এই থেমে গেছে। এদিকে তিশান আর উৎসব দুজনেই একটা সিগারেট শেষ করে দ্বিতীয়টায় আগুন ধরিয়েছে। ওদের মাঝে একমাত্র ব্যক্তি যার সিগারেটের ওপর কোনো নেশা নেই সে হচ্ছে নির্ভয়। বরং বরাবরই ওদেরকে এত সিগারেট খেতে দেখে আচ্ছা মতো গালি দেয়। এর ক্ষতিকর দিক সম্বন্ধে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ গায়েই মাখে না। রাগারাগি করার পর যখন নির্ভয় শান্তভাবে বোঝানো শুরু করে, তখন প্রতিবারই নির্ভীক হালকা করে হেসে বলে, এত দুঃখ, এত মানুষের কটু কথা শুনেও যখন এতদিন বেঁচে আছি, তাহলে সামান্য এই সিগারেটে আর মরবো না রে ভাই। একটা কথাতে নির্ভয় থেমে যায়। আর কিছু বলার মতো খুঁজে পায় না। তাদের প্রত্যেকটা কথায় যে একটা করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে সেখানে আগমন ঘটল মাঝবয়সী একজন ছেলের। কালো প্যান্ট, সাদা শার্ট ইন করা, চুলগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে আঁচড়ানো, সাথে হাতে কতগুলো ফাইল। ছেলেটাকে দেখতে খুব ভদ্র লাগছে। বাইকটা একপাশে পার্ক করে গুটি গুটি পায়ে ছেলেটি এগিয়ে আসে উৎসবকে একবার ডাকল। স্যার। ডাকটা কানে যেতেই উৎসব বুঝতে পারল যে কে ডাকছে ওকে। ঘাড় ঘুরিয়ে একবার মাসুমকে দেখে নিল। কণ্ঠে একটু গাম্ভীর্য এনে বলল, কি চাই? আসলে স্যার কিছু ফাইলে সাইন করার ছিল, কিন্তু আপনি তো এলেন না অফিসে, সেজন্য আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো। আর আপনি যেটা আনতে বলেছিলেন সেটাও এনেছি। মাসুমের কথাটা শুনে উৎসবের মুখে হাসি ফুটে উঠল। ছেলেটা আজ একটা কাজের কাজ করেছে। মাসুমের হাত ধরে টেনে নিজের পাশে বসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাসুম রে, এই জীবনে প্রথম তুই একটা ঠিকঠাক কাজ করলি, বিশ্বাস কর। তোকে এখন আমার আদর করতে ইচ্ছে করছে। বল, করবো আদর? না স্যার, লাগবে না, থাক। আপনি একটু প্লিজ তাড়াতাড়ি সাইন করে দিয়েন। আরে রাখ তো তোর সাইন। এইসব বালছালের কাজে পিছনে পড়ে থাকলে জীবনে আর কিছু উপভোগ করতে পারবি না। মাসুম, আমাদের সবাইকে এক কাপ করে চা খাওয়াবি, সাথে চাচার দোকানে একটা করে স্পেশাল টোস্ট বিস্কুট। উৎসবের মতিগতি মাসুম ঠিক বুঝে উঠতে পারছে না। এই ছেলের যে কখন কি ভূতে ধরে কে জানে। যেখানে নিজেই কোটি কোটি টাকার মালিক, সেখানে কিনা মাসুমকে বলছে যেন ওদেরকে এক কাপ খাওয়ায়। উৎসব সুস্থ মস্তিষ্কের মানুষ হতেই পারে না, এ নির্ঘাত পাগল। মাসুমকে চুপ করে থাকতে দেখে উৎসব কাঁদো কাঁদো কণ্ঠে বলল,
রে মাসুম, খাবি না? দেখ না রে মাসুম, আমার পেট পুরাই ফাঁকা, একটা টাকাও নেই। তুই এখন আমার থেকে বেশি বড়লোক। মাসুম, খাওয়া না রে। দাঁড়া, তোকে আমার মানিব্যাগ দেখাচ্ছি। কথাটা বলে উৎসব প্যান্টের পকেট থেকে নিজের মানিব্যাগটা বের করে মাসুমকে দেখালো, সেই সাথে বাকিদেরকেও দেখিয়ে বলল, এ দেখ, আমার মানিব্যাগে একটা টাকাও নেই। ওই মারা খাওয়া প্রাণী, দেখছো? তোমার বড় লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা হয়ে গেছে। তিশান শব্দ করে হেসে উঠে বলল, না ভাইয়া, না। তুমি বড় লোকের বাচ্চা ছিলে আর বড় লোকের বাচ্চাই আছো। সেজন্যই তো পকেটে ছোটখাটো দু একটা নোট না থেকে আছে ক্রেডিট কার্ড। আরে তুমি বালের কথা বাদ দাও তো। মাঝে মাঝে তো ইচ্ছা করে আমি ওকে উড়িয়ে দিই। বালের মেশিনে গিয়ে কী সব টেপার পর তারপর টাকা দেয়। আরে ভাই, আমার টাকা আমি তুলবো, তাতে ওকে এত কৈফিয়ত দিতে হবে কেন? শালা পুরাই হারামি। অনেকক্ষণ উৎসবের আজেবাজে কথা সহ্য করার পর নির্ভীক বিরক্তিকর কণ্ঠে বলল, খেয়েছিস তো সিগারেট, তাহলে মাতালদের মতন করে কথা বলছিস কেন ইডিয়াট? মদ খেয়েছিস যে মাতলামো করছিস? উৎসব দাঁত বের করে হেসে বলল, বুঝতে পারছি না ভাই, কেন জানে সিগারেটে মদের ফিল আসছে। মনে হচ্ছে মাতলামি করতে করতে গিয়ে কাউকে একটা জড়িয়ে ধরে বলে আলো হেও। মাতলামো করে গিয়ে বলতে হবে না, এমনিতেই তো তোর গার্লফ্রেন্ডের সংখ্যা কম না। একজনকে গিয়ে বল, তাহলেই হয়ে যাবে। আরে ধুর, এই বয়সে কি আর একজন গার্লফ্রেন্ড মানায় ভাই? আরে এখন একটা পার্মানেন্ট বউ চাই, আমার বউ, যাকে যখন তখন জড়িয়ে ধরে একটা চুমু খেতে পারবো, হ্যালো বলতে পারবো। নির্ভীক আর কথা বাড়ালো না। এই ছেলের সাথে আস্ত একটা বাদর ছেলে। তিশান বক্র হেসে বলল, দেখো ভাইয়া, বউটা যেন নিজের হয়। অন্যের বউকে আবার ছিনিয়ে এনে চুমু খাওয়ার চেষ্টা করো না, ঠোঁটে কিন্তু অ্যালার্জি হবে। উৎসব তিশানের উপর বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, এ মারা খাওয়া প্রাণী, যত সব বাল মার্গের কথা। ওই বাল অন্যর বউকে আমি চুমু খেতে যাবো কেন? আমার কি রুচি দুর্ভিক্ষ হয়েছে? এমন ভাব করছে যেন আমি জীবনে বউ পাবো না। তিশান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটাও নির্ভর করছে কাকে বউ বানাতে চাইছো তার উপর। যাই বলো আর তাই বলো, সবার কপালে কিন্তু বউয়ের সুখ সয় না। আবার অনেকে বউ পেলেও বউয়ের ভালোবাসা পায় না। আবার অনেকে পেয়ে গেলেও সেটা টেকে না। কি একটা অবস্থা বলতো! প্রকৃত সুখী হতে কেউ পারে না। ওদের কথাবার্তার থামার নামই নেই। এদিকে মাসুম প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছে। যদি ঠিক সময় মতো অফিসে পৌঁছতে না পারি তাহলে ওদিকে আবার সাইফুল মির্জা ঝাড়ি মারবে। অনুরোধের স্বরে উৎসবকে বলল, স্যার প্লিজ তাড়াতাড়ি একটু সাইন দিয়ে দিন না। আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তোকে আমায় চা খাওয়াতে হবে, আর সাথে টোস্ট বিস্কুট, না হলে আমি সাইন করব না। এখন তুই ভাব, চা বিস্কুটের পিছনে কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে কি নিজের হাতের দামি চাকরিটা হারাবি? আরে ভাই, আপনি কয় কাপ চা খাবেন খান তো, আমি টাকা দিয়ে দিছি, তাও আপনি তাড়াতাড়ি সাইন করে দিন। চায়ের অর্ডার দিয়ে উৎসব মাসুমের হাত থেকে ফাইল নিয়ে একে একে ঝটপট সাইন করে দিল। সাইন করা শেষে মাসুম তাড়াহুড়ো করে চায়ের বিলটা দিয়ে চলে যেতে নিলে উৎসব পেছন থেকে ওকে ডেকে ধমক দিয়ে বলল, তোর কাজ শেষ করে তুই দৌড় লাগাইছিস, তাহলে আমার জিনিসটা কোন বল দিবে? মাসুম তাড়াহুড়ো করে পেন ড্রাইভটা উৎসবের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। পেন ড্রাইভটা হাতে পেতেই উৎসব হালকা হাসল, নির্বিকের দিকে তাকিয়ে বলল, ভাইডান, এবার বল থেকে মজা দেখাবো। এখনো কাজ বাকি আছে। বকুলের বাবা মা কি কেস করেছে? হ্যাঁ, এখন শুধু সিসিটিভি ফুটেজগুলো আঙ্কেলের হাতে তুলে দিলেই হবে, তারপরে দেখা যাক কি হয়। উৎসব আর নির্ভীক ভাবলেশীন থাকলেও নির্ভয় আর তিশানের মুখে চিন্তার ছাপ দেখা গেল। ইশরাকের সাথে লাগতে নির্ভয় বরাবরই অপছন্দ করে, কিন্তু এক্ষেত্রে না লেগে উপায় নেই। বকুলকে তো ন্যায় বিচার পাইয়ে দিতে হবে ওদের। তিশানেরও একই মতামত, তবে কেন যেন প্রচুর চিন্তা হচ্ছে। চিন্তিত কণ্ঠে বলল, আমরা ঠিক করছি তো? আদৌ কি আমরা ইশরাকের কিছু করতে পারবো, নাকি অযথা শুধু নিজেদের ওপর বিপদ ডেকে আনছি? তিশানের কথা শুনে উৎসব আর নির্ভীক এর মুখেও চিন্তার ভাঁজ পড়ল। উৎসব তবুও গাছেরা ভাব নিয়ে বলল, আরে ভাই চিন্তা করো না, যা হবে দেখে নিব। আগে তো বকুলের ব্যাপারটা দেখি। উৎসবের কথায় সম্মতি জানিয়ে নির্ভীক বলল, হ্যাঁ ভাই, আগে বকুলের ব্যাপারটা দেখি। আর এমনিতেও ইশরাক কখনোই আমাদের পিছু ছাড়বে না।
শুধুমাত্র আমাদের ক্ষতি করার জন্য একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছে। এই ঘটনার পরে তো তার সাথে আরও একটা কারণ বাড়বে। এর থেকে তো আর বেশি কিছু হবে না। দেখা যাক ও কি করতে পারে। তিশান একটা দীর্ঘশ্বাস ফেলল। কেন যেন তিশানের মনে হচ্ছে যে ওরা নিজেদের উপর নিজেরাই বিপদ ডেকে আনছে। কলেজের গেটের সামনে পায়চারি করছে নির্ভীক, প্রভার জন্য অপেক্ষা করছে। প্রভা ক্লাস শেষে বেরোলো, ওর সাথে একটা জরুরি কথা বলে নির্ভীক চলে যাবে। যেন অনেকক্ষণের অপেক্ষার পর অবশেষে প্রভার দেখা মিলল। গেটের কাছে নির্ভীককে পায়চারি করতে দেখে প্রভা ভ্রু কুঁচকাল। নির্ভীকের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। প্রভা এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে, এভাবে পায়চারি করছেন কেন? প্রভার কণ্ঠ পেতেই নির্ভীক তড়িৎ বেগে সেদিকে তাকালো, অস্থির কণ্ঠে বলল। দরকারি কথা আছে আপনার সাথে, চলুন। কোথায় যাব? আমাদের আড্ডাখানায়। প্রভা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নির্ভীকের পেছন পেছন ছোট্ট চায়ের দোকানে এলো। সেখানে আগে থেকে উৎসব উপস্থিত ছিল, বাকি আর কেউ নেই। প্রভা বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু কী সমস্যা হয়েছে সেটা আন্দাজ করতে পারছে না। অবশেষে আর কৌতূহল দমাতে না পেরে নির্ভীককে প্রশ্ন করেই বসলো। প্লিজ বলবেন কি সমস্যা হয়েছে? আপনাকে দেখে বুঝতে পারছি যে খারাপ কিছু হয়েছে। ইশরাক জামিন পেয়ে গেছে। কি? এত তাড়াতাড়ি কি করে জামিন পেয়ে গেল? প্রমাণ তো জমা দেওয়া হয়েছে তাহলে। শালা আমার বাপের বন্ধু বেইমানি করেছে, আর আমি কোনো বাল ছিঁড়তে পারবে না সেটা আমাকে আগে বললেই পারতো। অযথা আমি ওর উপর ভরসা করে বসেই থাকতে পারতাম। অযথা আমি ওর উপরে ভরসা করে বসেই থাকতাম না। ব্রেন্সের উপর বসা উৎসব রাগান্বিত স্বরে বলল। মানে কি করেছেন উনি? আর বলবেন না মাস্টারনি, এসপি হয়ে ওই সাধারণ রাজনীতিদের নাম শুনে ওর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি এক ভয় দেখিয়েছে! অমনি ও আমায় ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ও যদি বেশি মাথা মারে তাহলে নাকি ওর বউ ওর বউ মরবে, ওর বাচ্চা মরবে, নিজে মরবে, ওর 14 গোষ্ঠী মরবে। যখন ও আমায় একা বলছে, আমি ডিরেক্ট একটা কথাই বলছি। এ চ্যাটের কথা বলতে নিছেন, আগে হুঁশ ছিল না আপনার? মন তো চাইছিল যে আমি নিজে গিয়ে ওকে মেরে দিয়ে আসি। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। ইশাক বলেছিল যে আমরা ওকে একদিনও জেলের ভেতর রাখতে পারবো না, সেটাই হলো। আমাদের হাতে কি আর কোনো উপায় নেই? না মাস্টারনি, নেই। থাকলে কি আর আমরা এখানে বসে থাকতাম? আমার বাপ মা যদি আমায় একটু সাহায্য করতো তাহলে অনেক কিছুই হতে পারতো, কিন্তু ওদের তো সময় নেই না, ওরা এসব ঝামেলার মাঝে নিজেদেরকে জড়াবে। আমার হাতে একটাই বাল ছিল, ওই আঙ্কেল, কিন্তু সেও এভাবে মুখ ঘুরিয়ে নিল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছি না। ওদের কথাবার্তার মাঝে নির্ভীক ওদেরকে থামিয়ে দিয়ে তাড়াহুড়ো কণ্ঠে বলল। এসব আলোচনা তোরা পরে করিস, আগে আমি যেটা বলি সেটা শোন। দেখুন অনুপ্রভা, ইশরাক জেল থেকে ছাড়া পেয়ে খ্যাপা সার হয়ে আছে। ও এখন উন্মাদের মতো আচরণ করবে। যদিও আপনাকে কোনো আঘাত করার সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও আপনাকে সাবধান থাকতে হবে। আমার কয়েকদিনের জন্য একটা জায়গায় যেতে হবে। আমি হয়তো যোগাযোগ রাখতে পারবো না আপনাদের সাথে তেমন। আপনার টিউশন থেকে ফেরার পথে আপনাকে আর বাড়িতেও পৌঁছে দিতে পারবো না। আর এখন আপনার একা চলাফেরা করা খুবই বিপজ্জনক। সেজন্যই বলছি এই কয়দিন প্লিজ অন্তত রাতে উৎসব আপনাকে বাড়ি পৌঁছে দেবে। উৎসব আগে থেকেই জানে এই কথাটা, ফলে সে আর আলাদা করে অবাক হলো না, বরং মনে মনে বেশ খুশি হলো। এই প্রথম ইশরাককে ধন্যবাদ দিতে মন চাইল। ওর জন্যই তো উৎসব মাস্টারনির সাথে একটু সময় কাটাতে পারবে। কিন্তু প্রভা হালকা আপত্তি করে বলল। আপনি এত চিন্তা কেন করছেন? উনি কিছুই করবেন না। উৎসব ভাইয়ার কি কোনো কাজ নেই নাকি যে সারাদিন আমার পেছনে ঘুরবে? এটা কি হয়? উৎসবের কোনো সমস্যা নেই। আমার কথাটা বোঝার চেষ্টা করুন অনুপ্রভা। ইশরাক হয়তো আপনাকে আঘাত করবে না ঠিকই, কিন্তু আপনাকে তুলে ঠিকই কিন্তু নিয়ে যেতে পারে। আপনার সম্মানে কিন্তু ঠিকই আঘাত করতে পারে, যেটা করতে ওর একটুও বাঁধবে না। এমনও হতে পারে আমাদের রাগ আপনার উপর দেখালো, তাই অনুরোধ করছি যে কয়টা দিন আমি আপনার সাথে থাকতে পারবো না, সেই কয়টা দিন উৎসবের সাথে থাকুন। আমি তো বলিনি সারাদিন থাকার কথা, আমি শুধু রাতের সময়টুকুর কথা বলেছি। রাতে একা চলাফেরা করা এমনি মেয়েদের জন্য বিপজ্জনক। এর মাঝে আপনার পেছনে ইশরাক নামক একটা শয়তান লেগে আছে। এই ভয়ে আমি প্রতিদিন রাতে টিউশন থেকে ফেরার পথে আপনাকে বাড়ি পৌঁছে দিতাম। এখন শুধু কয়েকটা দিনের জন্য সেই কাজটা উৎসব করবে, আর কিচ্ছু না। এভাবে কি করে হয় বলুন তো? আপনারা কতদিন আমায় পাহারা দেবেন? যতদিন বেঁচে থাকবো ততদিন দেব। আমি উৎসবকে যতটা বিশ্বাস করি আর কাউকে ততটা বিশ্বাস করতে পারবো না। সেজন্য ওর হাতে আপনার দায়িত্বটা দিয়ে গেলাম।
যে কোনো সমস্যা হলে উৎসবকে বলবেন। অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। কিছু দরকার পড়লে উৎসবকে বলবেন। আমার কথাটা একটু শুনুন। যদি আমার খুব দরকার না হতো তাহলে আমি এই মুহূর্তে আপনাকে একা ছেড়ে যেতাম না। বন্ধু হিসেবে আমার এই কথাটা রাখুন প্লিজ অনুপ্রভা। প্রভা আর না করতে পারল না। কথাটা অবশ্য নির্ভীক ভুল বলেনি। সত্যি ইশরাক যে কোনো সময় যে কোনো নোংরা কাজ করতে পারে। ওর তো বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্ব বোধ নেই যা ওকে খারাপ কাজগুলো করা থেকে আটকাবে। নির্ভীক থাকলে প্রভার কোনো চিন্তা ছিল না, কিন্তু যেহেতু নির্ভীক থাকছে না তাই প্রভার চিন্তাটা একটু বাড়ল। উৎসবকে ভরসা করা যায় এখন, কিন্তু অবশ্যই সেটা নির্ভীকের মতন না, কেননা দুটো মানুষের সাথে সম্পর্কই তো আলাদা। আপাতত প্রভার মনে আর একটা প্রশ্নের জন্ম নিল, কি এমন দরকারি কাজ পড়লো যে হঠাৎ করে নির্ভীক বলছে কয়েকদিনের জন্য যোগাযোগ রাখতে পারবে না। সব ঠিক আছে, কিন্তু আপনি কোথায় যাবেন? কি কাজ আছে আপনার? আর বলবেন না, সেদিন যে আপনার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না যে কারণে, এবার তার থেকেও খারাপ কিছু হয়েছে। কি হয়েছে আপনার বোনের? আবার খুঁজে পাচ্ছেন না নাকি? পালিয়ে গেছে বাড়ি থেকে। যতটুকু খবর পেয়েছি তাতে যে ছেলেটার সাথে পালিয়েছে তার চরিত্র ভালো না। ওর একটা বন্ধুর থেকে খবর পেলাম ছেলেটার গ্রামের বাড়িতে নাকি গিয়েছে। এখনো ছেলের বাবা মা কোনো মতেই কিছু স্বীকার করছে না। কোনো মতে শুধু জেলার নামটা জানতে পেরেছি। এখন একটা জেলা তো ছোট না যে গিয়ে খুঁজে বের করব। কি থেকে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে ছেলেটার পরিবার প্রভাবশালী। প্রথমে তো পুলিশ কেসই নিতে চাইছিল না, পরে একটু ভয় দেখানোতে কেস নিল ঠিকই, কিন্তু ঠিকঠাকভাবে তদন্ত করছে না। সেজন্য আমাদের নিজের মতন করে চেষ্টা চালাতে হচ্ছে। উৎসব বিরক্তিকর কণ্ঠে বলল, আরে ভাই, ও গেছে সংসার করতে, তোরা এত নাক গলাচ্ছিস কেন এর মাঝে? সংসারের স্বাদ মিটে গেলে এমনি ফিরে আসবে। আর তাছাড়া তোর সৎ মায়ের তো নিজের ছেলে মেয়েকে নিয়ে খুব গর্ব ছিল। একটু সে গর্বটা কমতে দে না ভাই। তোকে আবার খুঁজতে হবে কেন? চুপ কর উৎসব। আমিও যদি ওদের মতনই আচরণ করি তাহলে পার্থক্যটা থাকলো কোথায়? ওর বয়স কম, বাস্তবতা সম্পর্কে এখনো জ্ঞান হয়নি। ওর ফোনটাও সুইচড অফ। এটা আমার দায়িত্ব। বাস্তব সম্বন্ধে জ্ঞান হয়নি, কিন্তু বিয়ের জন্য তো ঠিকই চুলকাচ্ছিল। শোন ভাই, সাথে একটা চুলকানির মলম নিয়ে যাস। ওই তোর বোন কি যেন নাম, ও হ্যাঁ সামিয়া, ওকে পাওয়ার পর আগে চুলকানির মলমটা লাগিয়ে দিস, দলে ওর বিয়ে করার ইচ্ছা মরবে। হ্যাঁ তবে যাই বলিস আর তাই বলিস, আমি হলে কিন্তু ওকে কখনো খুঁজতে যেতাম না, কারণ আমি জানি কয়েকদিন পর নিজে থেকে আবার বাড়ি ফিরে আসবে। জানি আসবে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যেতে পারে। বাই এনি চান্স যদি ওর কোনো ক্ষতি করে দেয়। বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের সাথে পালিয়েছে। আল্লাহ মালুম ওর কি কি বদভ্যাস আছে। উৎসব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে যে কোনো লাভ হবে না, এটা আমারই বোঝা উচিত ছিল। যা ভাই যা, তুই সমাজসেবা করতে যা। যারা তোকে পায়ের নিচে পিষে ফেলতে চায়, হ্যাঁ তাদেরকে মুকুট বানিয়ে মাথায় বসিয়ে রাখ। নির্ভীক আর কথা বাড়ালো না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। নির্ভীক প্রভা আর উৎসবের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে আরও হাজারবার করে প্রভাকে বলে গেল যেন একা একা ঘোরাঘুরি না করে। কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে উৎসবকে ফোন করে। মানুষটার দায়িত্ববোধ দেখে প্রভা মুগ্ধ হলো। আরও একবার এতক্ষণে সব হাসি ঠাট্টা ভুলে উৎসব এবার স্বাভাবিকভাবে প্রভাকে উদ্দেশ্য করে বলল, দেখুন মাস্টার নেই, আমি জানি আমি নির্ভীক না। নির্ভীকের সাথে আপনার সম্পর্কটা বেশি দিনের, ওর সাথে আপনার সম্পর্কটা ভালো। ওকে যতই ভরসা করতে পারেন, আমাকে যে ততটা ভরসা করতে পারেন না, সেটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু তাই বলে প্লিজ কোনো সমস্যা হলে আমায় বলতে দ্বিধাবোধ করবেন না। শুধু এতটুকু মাথায় রাখবেন, নির্ভীক যখন আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আমি সেটা পালন করার যোগ্য। জি ভাইয়া জানি। চিন্তা করবেন না, আমি জানাবো আপনাকে। আর আপনাকে এত ভাবতে হবে না। আমি বুঝতে পারছি অযথা উনি আপনার উপর একটা চাপ দিয়ে গেলেন। উৎসব স্মিত হেসে বলল, কিছু কিছু দায়িত্ব পালন করতে ভালো লাগে। দায়িত্ব আর চাপ কখনো এক হয় না। আমি এটা স্বেচ্ছায় গ্রহণ করেছি। ভরসা রাখবেন আমার উপরে মাস্টারনি। এমনি সময় হয়তো আমি মানুষটা শূন্য ছাড়া বেপরোয়া হতে পারি, কিন্তু নিজের দায়িত্ব পালনে কখনো গাফলতি করি না। আপনার দায়িত্ব আমাকে আমার ভাই দিয়ে গেছে, আমি জান দেব, তবু এই দায়িত্ব আমি পালন করব। প্রভা হাসল। কি দারুণ বন্ধুত্ব দুটো মানুষের মাঝে, একে অপরের প্রতি কি অগাধ বিশ্বাস আর ভরসা। দুজনে দুজনের প্রতি ভীষণভাবে নির্ভরশীল, নিজেদের সমস্যাগুলো দুজনে মিলে সমাধান করে। সত্যি এমন বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার।
দুদিন হলো নির্ভীকের কোনো খোঁজ খবর নেই। সেই যে গিয়েছিল তারপর থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। নির্ভীকের খোঁজ পাওয়ার জন্য নিজের সাধ্য অনুযায়ী প্রভা চেষ্টা করেছে, এমনকি উৎসবকে নির্ভীকের বাড়ি অবধি পাঠিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়িতে শুধু নির্ভীকের সৎমা ছিল, তবে তিনি উৎসবকে কোনো কিছুই বলেনি, বরং মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। তবে উৎসব চিন্তায় নেই। নির্ভীক যেহেতু বলে গেছে যে যোগাযোগ হয় না তো করতে পারবে না, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে। আর যেহেতু নির্ভীক উৎসবকে কথা দিয়ে গেছে যে ও খুব তাড়াতাড়ি আসবে, তার মানে আসবেই। উৎসবের অগাধ বিশ্বাস নিজের ভাইয়ের উপর। নির্ভীক যখন উৎসবকে কথা দিয়েছে তার মানে কথা রাখবেই। উৎসব তার কথা রেখেছে পুরো দমে। এই দুটো দিন এক মুহূর্তের জন্য প্রভাকে একলা ছাড়েনি, বরং প্রভার নিজেরই একটু অস্বস্তি হচ্ছিল একটা মানুষ নিজের কাজকর্ম ছেড়ে সারাদিন ওর পেছনে পড়ে থাকছে দেখে। ব্যাপারটা কেমন যেন একটা লাগছে প্রভার কাছে। উৎসবকে মানাও করেছিল কিন্তু শোনেনি। তার একটাই কথা, নির্ভীক যখন ওকে দায়িত্ব দিয়ে গেছে তাহলে প্রাণপণে সে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবে। প্রভা এসেছে কাশফিয়াকে পড়াতে, ওর সাথে সাথে অবশ্য উৎসবও এসেছে। আর অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে অনেকদিন হলো ফুপির বাড়ি বেড়ানো হয় না, সেজন্য ফুপিকে দেখতে এসেছে। এই যুক্তির প্রেক্ষিতে প্রভার আর কিছু বলার থাকে না। যেখানে বাড়িটা উৎসবের ফুপির, সেখানে ও কিভাবে আটকাতে পারে। উৎসব সমানে কাশফিয়ার ঘরে উকিঝুঁকি দিচ্ছে। এদিকে উৎসবের উপস্থিতি কাশফিয়ার একটু পছন্দ হচ্ছে না। কেন যেন কাশফিয়া উৎসবকে দুচোখে সহ্য করতে পারে না। দেখলে সারা গায়ে যেন আগুন জ্বলে যায়। এই ঘৃণার কারণ কাশফিয়ার জানা নেই। ভীষণ অবজ্ঞা করে সে উৎসবকে। আসলে কাশফিয়া শুধু উৎসবের বাহ্যিক দিকটা দেখে ওকে বিচার করেছে, কিন্তু কখনো উৎসবকে ভেতর থেকে জানার চেষ্টা করেনি। কাশফিয়া শুধু লক্ষ্য করেছে উৎসবের নিজের বাবা মায়ের সাথে রুক্ষ আচরণ, কিন্তু সে রুক্ষ আচরণের কারণটা সে কখনো অনুসন্ধান করতে চায়নি। সে উৎসবের বেপরোয়া ছন্নছাড়া জীবন দেখেছে, কিন্তু উৎসব কেন বেপরোয়া হলো সেটা কখনো জানতে চায়নি। না কাশফিয়া উৎসবকে বুঝতে পেরেছে, না কখনো বুঝতে চেয়েছে। ফলস্বরূপ উৎসব কাশফিয়ার কাছে বড্ড অসহ্যকর একটা মানুষ। কাশফিয়াকে কিছু পড়া বুঝিয়ে দিয়ে প্রভা কাউকে একটা কল করতে বারান্দায় গেল। উৎসব রুমে এসে দেখলো প্রভা কোথাও নেই। আতঙ্কিত কণ্ঠে কাশফিয়াকে উদ্দেশ্য করে বলল, কাশফুল, মাস্টারনি কোথাও চলে গেল নাকি? আর উৎসবের কাশফুল ডাক। উৎসব মানুষটাকে কাশফিয়ার কাছে যেমন নোংরা মনে হয়, ঠিক তেমনই তার মুখ থেকে এই ডাকটা শুনতে ভীষণ নোংরা লাগে। উৎসবকে কাশফিয়া বরাবরই খারাপ ছেলে হিসেবে চেনে। মনে হয় হয়তো ওর দিকেও খারাপ দৃষ্টিতে তাকায়। ঝাঁচালো গলায় বলল, আপনাকে নিষেধ করছি না আমি আমায় কাশফুল বলে ডাকতে। কথা মাথায় যায় না আপনার? খবরদার, আপনার নোংরা মুখে আমাকে এসব উদ্ভট নামে ডাকবেন না। আমি আপনাকে সে অধিকার দেইনি যে আপনি আমাকে অন্য কোনো নামে ডাকবেন। ডাকার হলে কাশফিয়া বলে ডাকবেন, নয়তো ডাকার দরকার নেই, বুঝতে পেরেছেন? কাশফিয়া এর আগেও বরাবরই এমন স্বরে উৎসবের সাথে কথা বলে এসেছে, কিন্তু আজকে কাশফিয়ার মুখ থেকে নোংরা শব্দটা কেন যেন উৎসবের ভীষণ আত্মসম্মানে লাগলো। দুভ্রু কুচকে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। তুমি কোন ভিত্তিতে আমায় নোংরা বললে? কাশফিয়া কাট গলায় জবাবে বলল, আপনি নোংরা, তাই আপনাকে নোংরা বললাম। যার কোনো কাজ নেই, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো, মেয়েদের সাথে ফ্লার্ট করা, বাবা মায়ের সাথে অভদ্র আচরণ করা, তাকে নোংরা বলবো না তো কি বলবো? উৎসব খুব কষ্টে নিজের রাগ সংবরণ করে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমার জীবনে আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে কাটাবো। তুমি কিছু জানো না আমার সম্বন্ধে, তাই আন্দাজে আমার উপরে কোনো অপবাদ দেবে না। যা সত্যি তাই বলেছি। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি নিজের বাবা মায়ের সাথে অমানুষের মতো আচরণ করেন? আপনি তো অস্বীকার করতে পারবেন যে আপনি আমায় নোংরা দৃষ্টিতে দেখেন। এদিকে বারান্দায় দাঁড়িয়ে ঘরের মধ্যে এমন চেঁচামেচির আওয়াজ পেয়ে প্রভা তাড়াহুড়ো করে রুমের ভেতরে এলো। কাশফিয়া আর উৎসবকে ঝগড়া করতে দেখে প্রভা তফতা খেলো। দুজনকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? তোমরা এমন ঝগড়া কেন করছো? উৎসব তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি নাকি নোংরা মাস্টারনি, সেটাই কাশফুল আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমার দৃষ্টি নাকি নোংরা, ও আমায় সেসবই বলছে। কাশফিয়া কথাগুলো বলেছে শুনে প্রভা ভীষণ অবাক হলো। মেয়েটা তো বরাবরই ভদ্র শান্তশিষ্ট, তবে উৎসবকে এসব বলার কারণ কি? এসব কেমন কথা কাশফিয়া? তুমি তোমার ভাইয়াকে চেনো না? নিজের বড় ভাই সম্বন্ধে এসব কথা বলতে নেই। কে আমার বড় ভাই ম্যাম? আমি ওনাকে মানি না আমার ভাই হিসেবে। ভাই হওয়ার যোগ্যতা সবার থাকে না।
কাশফিয়ার কথার প্রেক্ষিতে উৎসব বলল, উৎসব মির্জার বোন হবার যোগ্যতাও সবার থাকে না। অনেক কথাই বলে ফেলেছো আজ। আর এমন কিছু বলো না যাতে আমি ফুপিকে জানাতে বাধ্য হই। পারেন তো এই একটাই জিনিসই, নিজের মা বাবাকে তো ভালোবাসতে পারেননি। জানি না কি করে আমার মায়ের মাথাটা খেলেন, নিজের মেয়ে রেখে সারাদিন আপনার নাম জপে। আমার মায়ের মাথাটা খেয়ে তো আমাকে বিয়ে করার ব্যবস্থা করে ফেলেছেন, কিন্তু ভুলেও ভাববেন না যে আমি আপনাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করার থেকে রাস্তায় কোনো চরিত্রবান ভিখারিকে বিয়ে করব, তাও আপনাকে বিয়ে করব না।